সীমান্তে মুখোমুখি বিজিবি বিএসএফ, ভারতকে যেভাবে করা জবাব দিল বাংলাদেশ। ফ্ল্যাট কাণ্ডে যুক্তরাজ্যে পদত্যাগে বাধ্য হতে পারেন হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক, বিকল্প খুঁজছে লেবার পার্টি। লেবাননের নতুন প্রেসিডেন্ট কে জোসেফ আউন, সমর্থন দিলে হিজবুল্লাহ যোদ্ধারা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ঘুরে দাঁড়িয়েছে বিজিবি, রুখে দিয়েছে ভারতের আগ্রাসনের প্রচেষ্টা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানের জেরে সৃষ্টি হয়েছে তুমুল উত্তেজনা। তবে এবার আর বিজিবি একা নয়, দেশীয় অস্ত্র নিয়ে তাদের পাশে সীমান্তবর্তী গ্রামের মানুষেরা। হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতির বদলে শক্ত অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। ভারতের অন্যায্য আচরণের বিরুদ্ধে জানানো হচ্ছে উপযুক্ত প্রতিবাদ। কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তৈরি সাম্প্রতিক উত্তাপ শেষ পর্যন্ত কত দূর গড়ায় সেটির দিকে বাংলাদেশকে রাখতে হবে সতর্ক মনোযোগ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তৈরি উত্তেজনা ছড়িয়ে পড়ে লালমনিরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ সহ বিভিন্ন অঞ্চলে। লাঠি, রামদা ও কাস্তের মতো দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পাশে দাঁড়াতে দেখা গেছে সীমান্তবর্তী গ্রামের জনসাধারণকে। ভারতীয় অংশেও স্থানীয়দের মাঝে ছিল প্রবল উৎসাহ। কিন্তু হঠাৎ করে কেন এত উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত পরিস্থিতি? পাল্টাপাল্টি হামলার গুঞ্জন আর গুজবে আতঙ্কিত জনপদে কে দেবে জীবনের নিরাপত্তা? আগ বাড়িয়ে উস্কানি দিয়ে কি হাসিল করতে চাইছে ভারতীয় বিএসএফ? বাংলাদেশের সাথে ৪,০০০ কিলোমিটারের বেশি স্থল সীমান্তের প্রায় পুরোটা জুড়েই কয়েক ধাপে কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারত। যেসব অঞ্চলে এখনও কাজ শেষ হয়নি সেগুলো নিয়ে দ্বিপাক্ষিক দ্বন্দ্ব একরকম নিয়মিত ব্যাপার। সম্প্রতি আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে নওগাঁয় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। সেই থেকে শুরু হয় উত্তেজনা। এর জেরে একের পর এক সীমান্ত অঞ্চল থেকে পাওয়া গেছে পাল্টাপাল্টি বাড়তি সেনা মোতায়েন ও জনসাধারণের মুখোমুখি অবস্থানের খবর। দুই বাহিনীর দফায় দফায় পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয়দের মাঝে এখনও বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। গত ১.৫ দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ধারাবাহিক হত্যাকাণ্ড ও দখলদারি ঠেকাতে কার্যকর কিছুই করেনি হাসিনা সরকার। বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে গুলি করে সাধারণ মানুষ হত্যার ধৃষ্টতাও দেখিয়েছে বিএসএফ। তাদের নৃশংস কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী ও ভয়ঙ্কর সীমান্তের নাম বাংলাদেশ ভারত সীমান্ত। তবে আগের মতো নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করে প্রতিবাদী অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন যৌথ ইস্যুতে প্রয়োজনে করা হচ্ছে যৌক্তিক প্রতিবাদ। বেড়া নির্মাণ রুখে দেয়া ছাড়াও ৬ জানুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ ভারতের দখলমুক্ত করার দাবিও করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের 0 পয়েন্ট থেকে অন্তত ১৫০ গজের মধ্যে কোনো কিছু নির্মাণ করা নিষেধ। ১৯৭৫ সালের বাংলাদেশ ভারত নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর উভয় পাশে ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী কিংবা সশস্ত্র কর্মী রাখবে না। ১৫০ করে দুই পাশে মোট ৩০০ গজ এলাকায় বাংকার, টানেল কিংবা কোনো প্রতিরক্ষামূলক অবকাঠামো থাকলে সেগুলো ধ্বংস অথবা ভরাট করতে হবে। কাঁটাতারের বেড়া কিংবা পরিখা নির্মাণ করতে হলেও দরকার হবে দুই পক্ষের সম্মতি। অথচ এবারও আইনের তোয়াক্কা করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভুটান ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলোর সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়নি ভারত। বন্ধুত্বের মিষ্টি কথায় চিরে ভেজালেও বাংলাদেশ সীমান্তের সবটুকু জুড়েই প্রায় ৮ ফুট উঁচু বেড়া দিয়ে আটকে দিয়েছে তারা। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে পাখির মতো বাংলাদেশি নাগরিক হত্যা, অন্যায় ধরপাকড় আর আধিপত্য চালিয়ে গেছে বিএসএফ। পররাষ্ট্র বিশ্লেষকদের অনেকেই মনে করেন সাধারণ পতাকা বৈঠক ও রুটিন আলোচনায় পাল্টাবে না দিল্লির সীমান্ত রক্ষানীতি।
তবে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থান, বিজিবির সাহসী ভূমিকা ও জনসাধারণের অংশগ্রহণ ভারতের জন্য হতে পারে একরকম সতর্কবার্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এবার ফ্ল্যাট কাণ্ডে পদত্যাগে বাধ্য হতে পারেন শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। লেবার পার্টি এরই মধ্যে টিউলিপের বিকল্প খুঁজতে শুরু করেছে। তার স্থলাভিষিক্তের জন্য সম্ভাব্য কয়েকজন প্রার্থীর নাম বিবেচনা করছে ব্রিটেনের প্রধানমন্ত্রী দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট। শুক্রবার দ্য টাইমসের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। পদত্যাগের গুঞ্জন উঠেছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। খালা শেখ হাসিনার সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা এবং ফ্ল্যাট কাণ্ডে বিতর্ক যেন টিউলিপের পিছু ছাড়ছে না। আর সে কারণেই লেবার পার্টির নেতারা টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত খুঁজতে শুরু করেছে। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ সহযোগীরা বলছেন, টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হলে তার স্থলাভিষিক্ত হিসেবে বিবেচনা করা হতে পারে যুক্তরাজ্যের অ্যাটর্নি জেনারেল লুসি রিগ্রি, অর্থনীতিবিদ টরিস্টেন বেল কিংবা প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি কালাম আন্ডারসনের মতো ব্যক্তিদের। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে টাকা আত্মসাতের সহায়তা, বিনামূল্যে শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগে গেল কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন টিউলিপ সিদ্দিক। অভিযোগ উঠেছে, এই বিষয়গুলো আওয়ামী লীগের প্রতি তার সমর্থন থাকার বিষয়টি প্রমাণ করে। এরই মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিতে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। টিউলিপের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকায় গেল সপ্তাহে টিউলিপের পদে সম্ভাব্য বিকল্প কয়েকজনের নাম বাছাই করে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর 10 নম্বর ডাউনিং স্ট্রিট। যদিও এসব অভিযোগের সত্যতা যাচাই করতে টিউলিপ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নীতি নৈতিকতা সম্পর্কিত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেছিলেন, টিউলিপের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। এদিকে ক্ষমতাসীন লেবার পার্টির একটি সূত্র বলছে, অভিযোগ তদন্তের ব্যাপারে টিউলিপের আহ্বান ইঙ্গিত দেয় যে তিনি দায় নিয়ে পদত্যাগ করতে ইচ্ছুক। বিশ্লেষকরা বলছেন, টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়া বা অন্য কোনো সম্পত্তি অর্জনের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার কারণে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সহযোগীদের টিউলিপের বিকল্প খোঁজার বিষয়টি তা আরও জোরালো করে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। 2 বছরেরও বেশি সময় পর প্রেসিডেন্ট পেল লেবানন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সমর্থিত জোসেফ আউনকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে দেশটির পার্লামেন্ট। লেবাননে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য পার্লামেন্টের 2/3 সমর্থন পেতে হয়। প্রথম দফা ভোটে কোনো প্রার্থী সেই সমর্থন না পেলে আরেক দফা ভোট অনুষ্ঠিত হয়। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দীর্ঘ 2 বছর ধরে শূন্য থাকা রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচিত হয়েছেন লেবাননের সেনাপ্রধান জোসেফ আউন। গত 9 জানুয়ারি দেশটির পার্লামেন্টে দ্বিতীয় দফা ভোটাভুটির মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সমর্থনপুষ্ট এই সেনাপ্রধান। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এই ঘটনা লেবানন এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নতুন মোড় এনে দিতে পারে বলে মনে করছেন অনেকে। ফ্রেঞ্চ ম্যান্ডেট অনুযায়ী দেশটিতে ক্ষমতা ভাগাভাগির একটি সাম্প্রদায়িক প্রথা রয়েছে। নিয়ম অনুসারে লেবাননের প্রেসিডেন্ট একজন ম্যারোনাইট খ্রিস্টান, প্রধানমন্ত্রী একজন সুন্নি মুসলমান ও পার্লামেন্টের স্পিকার একজন শিয়া মুসলমান হয়ে থাকেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য পার্লামেন্টের 2/3 সমর্থন পেতে হয়। প্রথম দফা ভোটে কোনো প্রার্থী সেই সমর্থন না পেলে আরেক দফা ভোট অনুষ্ঠিত হয়। লেবাননের পার্লামেন্টের স্পিকার নাভি বেরি জানিয়েছেন, বুধবার প্রথম দফার ভোটে জোসেফ আউন প্রয়োজনীয় 86 ভোটের চেয়ে 15 ভোট কম পান। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটাভুটির আগে হিজবুল্লাহর পছন্দের প্রার্থী সুলেমান ফ্রাঙ্গিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে সেনাপ্রধান আউনের প্রতি সমর্থন জানান। পরে হিজবুল্লাহ ও তাদের শিয়া মিত্র আমাল মুভমেন্টের সংসদ সদস্যরা আউনকে সমর্থন জানান। এর ফলে দ্বিতীয় দফায় 99 ভোট পান আউন। লেবাননের পার্লামেন্টে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও বেশ কিছু আসন রয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, জাতীয় সংহতির কথা ভেবেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকদের মতে ইসরায়েলের আগ্রাসনের ফলে হিজবুল্লাহ ও লেবানন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। ফলে পশ্চিমা সমর্থিত একজন প্রেসিডেন্ট ছাড়া দেশ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা পাওয়া মোটেও সম্ভব হবে না।
এছাড়া 2022 সালে মিচেল আউনের মেয়াদ শেষ হওয়ার পর থেকে ভূমধ্য সাগরের এই দেশটি প্রেসিডেন্টবিহীন চলছে। ফলে যুদ্ধবিধ্বস্ত লেবাননকে অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের পথ দেখাতে সেনাপ্রধান জোসেফ আউনকে প্রেসিডেন্ট নির্বাচিত করা জরুরি বলে মনে করেছেন দেশটির আইন প্রণেতারা। জোসেফ আউন হলেন দেশটির সেনাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া পঞ্চম ব্যক্তি। 60 বছর বয়সী আউন 2017 সাল থেকে লেবাননের সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। হিজবুল্লাহর প্রভাব সীমিত করতে সশস্ত্র এই গোষ্ঠীর প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমর্থন হ্রাসে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেন তিনি। দীর্ঘস্থায়ী এই মার্কিন নীতির ফলে লেবাননের সেনাবাহিনীর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রয়েছে বলে ধারণা করা হয়। আউন তার কর্মজীবনে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যার মধ্যে মার্কিন সন্ত্রাস দমন কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল। 3 বার লেবাননের মেডেল অফ ওয়ার সহ বেশ কিছু পদক এবং সম্মাননা রয়েছে তার ঝুলিতে। এছাড়া গত নভেম্বরে ওয়াশিংটন এবং প্যারিসের মধ্যস্থতায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতেও প্রধান ভূমিকা রেখেছিলেন জোসেফ আউন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আউন দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি ঘোষণা দেন তার অধীনে লেবাননে এক নতুন যুগের সূচনা হবে। পাশাপাশি হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডারকে ইঙ্গিত করে তিনি বলেন, রাষ্ট্রের অধীনেই অস্ত্রের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। সেনাপ্রধান জোসেফ আউনের প্রতি সমর্থন ঘিরে ফ্রান্স ও সৌদি আরবের রাষ্ট্রদূতেরা বৈরুতে রাজনীতিবিদদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলে লেবাননের 3টি রাজনৈতিক সূত্র রয়টার্সকে জানিয়েছে। এসব বৈঠকের ফলে মার্কিন সমর্থনপুষ্ট লেবাননের সেনাপ্রধানের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়াটা অনেকাংশেই সহজ হয়ে যায়। বিগত বছরগুলোতে দেশটিতে ইরান ও হিজবুল্লাহর প্রভাবের ফলে সৌদি আরবের উপস্থিতি অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। ফলে জোসেফ আউন ক্ষমতায় আসার মাধ্যমে লেবানন ইস্যুতে সৌদি আরব আরও সক্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ফিলিস্তিনে নজিরবিহীন বর্বরতা আর গণহত্যার হোতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে তোলা হলে পক্ষে 243, বিপক্ষে 140 ভোট পড়ে। রিপাবলিকানদের সঙ্গে সুর মিলিয়ে আইসিসির বিরুদ্ধে ভোট দেন 45 জন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান। ভোটাভুটির জন্য বিলটি রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেটে উত্থাপিত হয়। গুরুতর উদ্বেগ জানিয়ে মার্কিন কংগ্রেস আর শপথের অপেক্ষায় থাকা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্চার আইসিসির ওপর নিষেধাজ্ঞার মার্কিন পদক্ষেপ নিন্দনীয়। গাজায় সামরিক আগ্রাসন আর ফিলিস্তিনিদের গণহত্যার অভিযোগে গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ছাড়াও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। গ্রেফতার প্রতিরোধ আর অবাধ চলাচলের আশ্বাসে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। পোল্যান্ডে নাৎসি বাহিনীর নির্যাতনের ক্যাম্প বন্ধের 80তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানিয়েছে পোল্যান্ড। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া দাবানল 3 দিন পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এ পর্যন্ত শতাধিক বাড়িঘর পুড়ে গেছে, অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তন এই দাবানলের তীব্রতার একটি গুরুত্বপূর্ণ কারণ। এই সপ্তাহে এই অঞ্চলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ফলে বাড়ছে দাবানলে ক্ষতি আর প্রাণহানির আশঙ্কা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানল 3 দিন পরও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, বরং ঝড়ের বেগে বাতাসের প্রভাবে আগুন আরও বিস্তৃত হয়েছে। শতাধিক বাড়িঘর পুড়ে গেছে এবং অন্তত 5 জনের প্রাণহানি ঘটেছে। পূর্বাভাসদাতারা সতর্ক করেছেন, বাতাসের গতি বাড়লে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। ইটন অঞ্চলে দাবানলের আশেপাশে 3টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পালিসেডস এলাকায় দাবানলে আরও 2টি মৃত্যুর খবর পাওয়া গেছে। কিছু এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি, ফলে মৃত্যুর সংখ্যা নিশ্চিতভাবে পরিবর্তিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পালিসেডস এলাকায় দাবানলে 5300টি নির্মাণ ধ্বংস হয়েছে। এদিকে ইটন অঞ্চলে দাবানলে আনুমানিক 4000 থেকে 5000টি নির্মাণ ধ্বংস হয়। সেখানে একক বাসস্থান, বাণিজ্যিক ভবন এবং যানবাহনও অন্তর্ভুক্ত রয়েছে।
ক্যালিফোর্নিয়া ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী আগুনটি লস অ্যাঞ্জেলেস এবং ভেন্টুরা কাউন্টির সীমান্তে 490 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। যদিও আগুনটি কয়েক ঘণ্টায় দ্রুত ছড়িয়ে পড়েছিল, তবে বর্তমানে এটি ধীরগতিতে বিস্তার লাভ করছে। পুড়ে যাওয়া পাহাড়ের পাদদেশে বেশিরভাগ আগুন বর্তমানে স্থির অবস্থায় রয়েছে। এদিকে দাবানল এতটা ভয়াবহ হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকে একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে, তবে এখনও পুরোপুরি নির্ধারণ করা যায়নি কোন বিশেষ কারণগুলো এর জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরে কেন দাবানল এতটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে, এই প্রশ্নটি বর্তমানে আলোচনার বিষয়। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়া, খরা এবং প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত বিস্তার লাভ করছে। বিবিসির তথ্য অনুযায়ী দাবানল এতটা ভয়ঙ্কর আকার ধারণ করার পেছনে জলবায়ু পরিবর্তনকে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে মনে করা হচ্ছে, যদিও কোন কোন উপাদান এর জন্য দায়ী তা এখনও পরিষ্কার হয়নি। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনা জানিয়েছেন, ক্যালিফোর্নিয়া অঞ্চলের 95% দাবানল মানুষের কারণেই শুরু হয়। তবে বর্তমান দাবানলের সূচনা কিভাবে হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি সরকারি কর্মকর্তারা। ক্যালিফোর্নিয়ার সান্তানা বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার একটি প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মরুভূমি এলাকা বা শুষ্ক অঞ্চলের এ বাতাস দাবানলের দ্রুত ছড়িয়ে পড়তে সহায়ক। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অ্যালেক্স হল জানাচ্ছেন, শীতকালে এই বাতাসটি বেশ প্রকট হয়ে ওঠে, যেহেতু উত্তর গোলার্ধে এই সময় নিম্নচাপ ও উচ্চচাপের পার্থক্য বেড়ে যায়। তবে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি নিশ্চিত নন যে জলবায়ু পরিবর্তন সান্তানা বাতাসকে কিভাবে প্রভাবিত করছে। লস অ্যাঞ্জেলেসের পালিসেডসে সম্প্রতি যে দাবানল ছড়িয়ে পড়েছে তা গত ৩০ বছরে তৃতীয়বারের মতো বড় আকার ধারণ করেছে। প্রায় 1,37,000 মানুষ তাদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। বিবিসি জানাচ্ছে, যারা পালাতে সক্ষম হয়েছেন তারা জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত বাড়ি ছেড়েছেন এবং প্রাণ রক্ষার চেষ্টা করেছেন। এদিকে ইটনের দাবানলও এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। আতঙ্কের মধ্যে রয়েছে হলিউড হিলস এলাকা। যদিও ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানলের তীব্রতা কিছুটা কমেছে এবং চরম সংকটের পরিস্থিতি থেকে সংকটাপন্ন অবস্থায় এসেছে, তবে এই সপ্তাহে এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। দাবানলের কারণে ক্যালিফোর্নিয়া স্কুল এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, মনে হচ্ছে এলাকাগুলোতে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। দাবানল আরও বিস্তার লাভ করবে কিনা সে ব্যাপারে বলতে গিয়ে রবার্ট লুনা বলেন, তিনি আশা করছেন যাতে এমনটি না ঘটে। ইফাত জাহান, বাংলাভিশন। ইসলাম অবমাননার দায়ে শ্রীলঙ্কায় এক বৌদ্ধ ভিক্ষুকে 9 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী গোতাবায়া রাজাপাকসের ঘনিষ্ঠ ছিলেন তিনি। 2016 সালের ধর্ম অবমাননার মামলায় বৌদ্ধ ভিক্ষু গালাগোদাত্তে নানাসারের বিরুদ্ধে এই রায় দিয়েছে কলম্বোর ম্যাজিস্ট্রেট কোর্ট। জরিমানা হিসেবে 1,500 শ্রীলঙ্কান রুপিও দিতে হবে তাকে। এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন গালাগোদাত্তে। গত বছরের ডিসেম্বরে তাকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়। বৌদ্ধ ভিক্ষুদের সাজা দেওয়ার ঘটনা শ্রীলঙ্কায় প্রচলিত নয়। মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক উস্কানির জন্য সমালোচিত গালাগোদাত্তে নিয়ে দ্বিতীয়বার কারাদণ্ডের মুখে পড়লেন। ধর্মীয় উস্কানির মামলায় 6 বছরের সাজাপ্রাপ্ত এই বৌদ্ধ ভিক্ষুকে 2019 সালে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছিলেন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।